বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনবেন। দেশের উপরাষ্ট্রপতি বিকেল 5টা পর্যন্ত ভালো ছিলেন, 6টাতে তিনি রাজ্যসভার ছেড়ে তিনি বাড়ি গেছেন, আর রাত্রি 9টার সময় তিনি হঠাৎই পদত্যাগ করলেন। ইতিহাসটা কি, গোপনীয় রহস্যটা কি, এটা বড্ড জানতে ইচ্ছা করে আমাদের। আমরা জানতে ইচ্ছা করে বলেই আমরা প্রতিনিয়তই খবর রাখি, আমরা খবর উল্টাই। আমাদের এক বন্ধু আমাকে আজকে মন্তব্য করেছেন, আপনাকে কোনোদিন দেখিনি, আপনি এই প্রথম আপনাকে দেখলাম। আজকে একটা ভিডিও দিলীপ ঘোষের উপরে যে ভিডিওটা করেছি, দিলীপ ঘোষের স্বামী স্ত্রীর বক্তব্যটা আমরা অন্য একটা চ্যানেল থেকে নিয়ে শুনিয়েছি। তো সে কথাটা উনি বলছেন আমাকে কটাক্ষ করে যে আপনাকে কোনোদিন দেখিনি, হঠাৎ আপনার আবির্ভাব। আসলে আমাকে দেখতে পাবেন না, কারণ আমি তো কোনো গ্রুপের নয়, সিপিএমের নয়, কংগ্রেসের নয়, বিজেপির নয়, তৃণমূলের নয়, তাই কোনো গ্রুপই আমাকে পছন্দ করে না। আমাকে মনে হয় যেটা ভালো সেটাকে ভালো বলি। যেমন আমার মনে হয় রাহুল গান্ধী এখন ভারতবর্ষের রাজনীতিতে আইকন, রাহুল গান্ধীর কথা বলি। রাহুল গান্ধীর কাছে কিছু পাবো, রাহুল গান্ধী আমাকে কিছু দেবে, এই প্রত্যাশা নিয়ে আমি ইউটিউব করতে বসিনি বা এই আলোচনা করতেও বসিনি। কারণ আমার কাছে যেটা মনে হয় দেশের জন্যে, সমাজের জন্যে এবং মানুষের জন্যে যেটা ভালো, মানুষের যেটা ভালো হতে পারবে সেই কথাটাই আমি বলি। নিজের স্বার্থটা এখানে দেখি না, স্বার্থ দেখলে অনেক বড় কিছু করতে পারতাম, এটা বলতেই আমি আপনাদের সামনেই বলছি। অনেক রাজনেতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, করতে পারতাম কিন্তু করিনি। সবারই আমরা বিরোধিতা করি, সেজন্যই হয়তো আপনারা দেখেননি। দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, কারণ স্টেট কাট, সোজা কথা সোজা ভাষায় একমাত্র আমার চ্যানেলেই পাবেন, কারোর দিকে নয়, ঢোলে নয়। তো যাই হোক, জগদীপ ধনকর কেন পদত্যাগ করলেন সেই ইতিহাসটা বড্ড জানার ইচ্ছা যেমন আমারও ছিল, আপনাদেরও আছে, অবশ্যই জানার আছে। আমরা বলবো, সেই কথাটা বলবো, তার আগে বলবো বাংলা জনরবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। মানুষের কাছে পৌঁছে দেন, সাধারণ মানুষ যেন সত্য ঘটনাটা জানতে পারে। আজকের মিডিয়া হাউসে যে খবরগুলো বের হয় সেই খবরের দেখবেন প্রায় 80% খবরই ঠিক থাকে না, যাতে মানুষের কাছে সত্য সংবাদটা যায় সেই চেষ্টাটা করবেন। যাই হোক, আমরা ফিরে যাই জগদীপ ধনকরের কাছে। 9টার সময় তিনি পদত্যাগ করলেন। তার আগে তিনটে মন্ত্রী এসেছিলেন জগদীপ ধনকরের কাছে। প্রথম এসেছিলেন জেপি নাড্ডা, কিরণ রিজ্জু, সূত্রের যে খবরগুলো পাচ্ছি, যদিও এই খবরের কোনো তথ্যমূলক খবর কোথাও আলোচনা হয়নি, বিভিন্ন সূত্রে আমরা যে খবর পাচ্ছি, তারা গিয়ে বুঝিয়েছিলেন যে না, আপনি যা করছেন এটা ঠিক করছেন না, আপনি একটু মানিয়ে চলুন। তিনি বললেন না, আমি যা আছে তাই। তারপরে গেলেন আবার অর্জুন মেঘওয়াল, জেপি নাড্ডা, তারপরে গেলেন অর্জুন মেঘওয়াল একা। কারণ দেশের উপরাষ্ট্রপতি হঠাৎ যদি পদত্যাগ করে তাতে দেশের সম্মান নষ্ট হবে, প্লাস হচ্ছে প্রশ্ন উঠবে। কারণ নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ ছিলেন জগদীপ ধনকর। জগদীপ ধনকর নিজেকে যতই আরএসএসের নেতা বলুক, আরএসএস সংঘ পরিবারের লোক বলুক, কোনোকারই সংঘ পরিবার ছিলেন না। উনি আগে কংগ্রেস করতেন, পরবর্তীকালে উনি বিজেপিতে গেছেন, নিজের স্বার্থের জন্য রাজ্যপাল হয়েছেন। রাজ্যপাল হয়ে কি করেছেন এখানে সবাই জানেন। রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট, তিনি সাংবিধানিক পোস্টে বসে প্রত্যেক দিন মমতা ব্যানার্জির সঙ্গে ঝগড়া করতেন, আর প্রত্যেক দিন টুইট করতে দিয়ে তাকে অপমানিত হয়েছেন। সেই জগদীপ ধনকর, তাকে মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার জন্য তার পুরস্কার স্বরূপ তাকে উপরাষ্ট্রপতি করা হয়েছিল। তো উপরাষ্ট্রপতি হওয়ার পর বছর দুয়েক, 2022-এ হয়েছেন, 2023-24, 2023-এর শেষের দিন থেকে মনটা খারাপ যে আমার কথা কেউ শুনছে না, আমি উপরাষ্ট্রপতি। উনি একটু খারাপ মেজাজের লোক, কখনো কখনো কিছু বলে দিতেন, ওদের সেইটা আবার সহ্য করতে পারতেন না বিজেপির নেতারা। বিজেপির নেতা বলতে বিজেপির মন্ত্রীরা
শিবরাজ সিং চৌহানকে বলছে, আপনি যদি কৃষকদের কথা দিয়ে থাকেন তাহলে আপনাকে আমি বলছি, শোনেন, আপনাকে বলছি, আপনি কৃষিমন্ত্রী, কৃষকদের দিতে হবে। উপরাষ্ট্রপতি এইভাবে ধমকে কেন্দ্রীয় মন্ত্রীকে বলছেন। পছন্দ হয়নি, ক্ষুব্ধ। তারপরে জগদীপ ধনকর যা করতে চেয়েছিলেন, জগদীপ ধনকর বহুদিন থেকে, প্রায় 6 মাস থেকে বিরোধীদের সঙ্গে তার সখ্যতা বেড়েছে। কখনো মল্লিকার্জুন খাড়গেকে ডেকে খাওয়াচ্ছেন, কখনো জয়রাম রমেশকে ডেকে খাওয়াচ্ছেন, কখনো সিপিএমের এমপিকে ডেকে খাওয়াচ্ছেন, কখনো বিজেপির এমপিদের খুব একটা ডাকছেন না, বিজেপির যারা অ্যান্টি মোদি বলে পরিচিত সেসব এমপিদের ডাকছেন, কখনো জেডিইউ যারা কংগ্রেস ঘেঁষা এমপি আছেন তাদেরকে ডাকছেন, মানে বিরোধী দলের নেতাদের ডাকছেন। এবং এমনও শোনা যাচ্ছে যে তিনি নাকি মোদী সরকারের পতন ঘটানোর জন্য চেষ্টা করছিলেন। মোদী সরকারের কিভাবে পতন ঘটবে, এই সরকার কিভাবে সংকটে পড়বে, বা এই সরকার কিভাবে মানে সংসদে হেরে যাবে, সেটাও নাকি তিনি চেষ্টা করছেন। এবং সবচেয়ে অবাক কাণ্ড, যখন 12:30টার সময়, 21শে জুলাই 12:30টার সময় বিজনেস অ্যাডভাইসারি কমিটির যখন মিটিং হয়েছিল, এতে সংসদ বা রাজ্যসভার চেয়ারম্যানের কক্ষে, তখন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। তখন তিনি কিরণ রিজিজুকে জিজ্ঞেস করেন, সংসদীয় মন্ত্রীকে, যে কখন আপনাদের প্রধানমন্ত্রী থাকবেন, অত নরেন্দ্র মোদী কখন থাকবেন বলুন। তখন কিরণ রিজিজু বলেন, এটা তো আপনি জানতে পারেন না, কে থাকবে কে না থাকবে, আপনি বলবেন এই সময় হবে, সেই সময় আমাদের পার্টির পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে। বলে না, আপ পুছকে বাতাইয়ে, মোদিজিকে পুছকে বাতাইয়ে, অর্থাৎ মোদিজিকে জিজ্ঞেস করে আমাকে বলবে। এটাও খেপে গেছে। মোদিজিকে জিজ্ঞেস করা যায়, ভাবা যায়। উপরাষ্ট্রপতি আবার চ্যালেঞ্জ করছে। তারপরে উপরাষ্ট্রপতি কি করেছে, এই যে জাস্টিস বর্মার বিরুদ্ধে যে মহাভিযোগ প্রস্তাব, অর্থাৎ স্মিথ ওই যে তার বরখাস্তের যে প্রস্তাব সংসদে পেশ হয়েছে, হ্যাঁ, সেই প্রস্তাবটা নিয়ে তিনি বিরোধীদের কাছ থেকে নিয়েছেন। অবশ্য বিরোধীরা আজকে দেখলাম কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেছেন যে বিরোধীদের পক্ষ থেকে সই করে আগে জমা দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওই ইমপিচমেন্ট যে প্রস্তাবটা আমরা জমা দিয়েছিলাম, 63 জন সাংসদ সেখানে সই করেছে, যেখানে 50 জন সাংসদ সই করলে ইমপিচমেন্ট প্রস্তাবটা গ্রহণ করা হয়। তো যেহেতু 63 জন সাংসদ সই করেছে তাই মেনে নিয়েছে। ওদিকে লোকসভাতেও একই সঙ্গে 150 জনের মতো সাংসদ সই করেছিল ইমপিচমেন্ট প্রস্তাবে। এবং শুধু তাই নয়, জগদীপ ধনকর নাকি রাজ্যসভাতে বসেই জিজ্ঞেস করেছিলেন আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়ালকে যে আপনাদের লোকসভায় কি এরকম প্রস্তাব পড়েছে? বলছে হ্যাঁ পড়েছে। তার দুটো প্রস্তাব একসঙ্গে নিয়েই আলোচনা হবে। তাহলে কোনো তো সিস্টেমের কোনো গন্ডগোল করেনি। যে গন্ডগোলটা করেছে শাসক দলের কাছ থেকে নয়, তিনি বিরোধী দলের কাছ থেকে ইমপিচমেন্টটা নিয়েছেন। এতে তো আপত্তি হওয়ার কিছু নয়। শাসক দল যদি তাকে চায় যে ওই বিচারপতিকে আমি বরখাস্ত করব, ইমপিচমেন্ট প্রস্তাব আমি পাস করবো, তার বিরোধীরা দিলেও অসুবিধা নেই কিছু, যদি মানসিকতাটা উদার হয়। মানসিকতাটা উদার ছিল না, এই ইস্যুতে গন্ডগোল হয়েছে। কিন্তু গন্ডগোলটা এই ইস্যুতে নয়। মূল ইস্যু হচ্ছেন উনি ওখানে বসে, জগদীপ ধনকর ওখানে বসে মোদী সরকারের বিরুদ্ধে নানা ধরনের পরিকল্পনা করছিলেন, যাতে মোদী সরকার হেনস্থার মধ্যে পড়ে, মোদী সরকার কোথাও চাপের মধ্যে পড়ে, কিংবা মোদী সরকার যাতে পড়ে যায়। অনেকেই বলছেন বা শোনা যাচ্ছে তিনি নাকি একজনের মারফত বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডুকে বলে দেন এই সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতে। একটা সরকারের উপরাষ্ট্রপতি তিনি আরেকজনকে বলছে সরকারের উপর থেকে, যদি সত্য হয়ে থাকে মারাত্মক অভিযোগ, এই অভিযোগের পরে নরেন্দ্র মোদী তাকে রাখবে? আপনাদের কি মনে হয়? আপনারা বলুন কি মনে হয়। আর কেনই বা যে নরেন্দ্র মোদীকে এত সম্মান দেখাতেন, এত বাইরে বড় বড় কথা বলতেন, এমনকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তিনি বলেছেন নানা কথা, রাজ্যসভাতে বিরোধীদের কথা বলতে দিতেন না, সেই ব্যক্তি হঠাৎ করতে সরকারের পতন চাইছিলেন কেন? ভিতরে রহস্যটাকে কোথাও কি কোনো ইঙ্গিত রয়েছে?
পেছনে কোন শক্তি কাজ করেছে, এটা বড্ড জানার ইচ্ছা ছিল। যদি জানা যায় কোনোদিন, তাহলে আপনাদের সামনে আবারও নিয়ে আসবো। শুধু এটুকু বলবো যে জগদীপ ধনখড় মোদী সরকারের পতন চেয়েছিলেন বলেই তাকে সরে যেতে হলো। আপনারা কি বলেন? আপনারা আমার এই মতামতের সঙ্গে একমত কিনা জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।